আপকি আদালতে অ্যাক্টর ওম পুরীর ওপর অভিযোগ হলো যে উনি সব সময় বিষণ্ণ থাকেন। ওম পুরী জি, আপনাকে একটা ফিল্ম যেগুলো আপনি করেছেন, আক্রোশ রয়েছে, অর্ধসত্য করেছেন, সেই ফিল্মগুলোর জন্য অনেক প্রশংসা পেয়েছেন। জনগণ বলেছে আপনি খুব ভালো একজন অ্যাক্টর, কিন্তু আপনার দুঃখ যে আপনি পপুলার হতে পারেননি। পপুলার হইনি? আরে পার্লামেন্টে পর্যন্ত আমার নাম বলা হয়েছে, আপনি বলছেন পপুলার হইনি? আর যখন আপনার মনে হলো যে জনগণ আপনাকে পছন্দ করে একজন বুদ্ধিমান অ্যাক্টর হিসেবে, তখন আপনি পরে এই ধরনের ফিল্ম শুরু করলেন, যেমন হেরা ফেরি অথবা চাচি 420, টাকা রোজগার করার জন্য। হ্যাঁ, টাকা রোজগারের জন্য অবশ্যই। তো এটা তো সত্যি কথাই, এটা কম্প্রোমাইজই। আর কারণ আমি তো এসেছিলাম এটা ভেবে যে আমি সমাজকে একেবারে বদলে ফেলবো, কিন্তু তারপর জানতে পারলাম যে এটা খুবই কঠিন কাজ। এখানে তাবড় তাবড় মাতব্বররা বসে আছেন, হ্যাঁ, আর তারা কিছুই বদলাতে দেবেন না। এটা কি সত্যি যে আপনার যে প্রথম বড় ফিল্ম সাকসেসফুল হয়েছে অর্ধসত্য, আগে সেই ফিল্মটা আসলেই অমিতাভ বচ্চনের জন্য লেখা হয়েছিল? আমি সেরকমই শুনেছিলাম যে বচ্চন সাহেবকে শোনানো হয়েছিল, বা মনে হয় ওনাকে স্ক্রিপ্টও দেওয়া হয়েছিল। আর ভালোই হলো যে উনি না করে দিয়েছিলেন। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু এখন সময় বদলেছে, এখন যে বড় বড় হিরোরা রয়েছে তারা তেমন রোল করছে যেমন আপনি করতেন। এটা বচ্চনবাবুই শিখিয়েছেন এদের সবাইকে, কারণ প্রথমে উনি শুরু করেছিলেন। আমার মনে হচ্ছিল যে ভাই আমি বুড়ো হয়ে যাব, তো আমি ভালো বুড়ো মানুষের রোল পাবো এই আর কি। কিন্তু এখন বচ্চনবাবু হলেন স্টার, সব কাজ মালাই সব উনিই উঠিয়ে নেন। অর্ধসত্য যে ফিল্মটা আপনি শুরুতে করেছিলেন, সেটা করার জন্য আপনি অনেক দিন পুলিশরা কেমন ব্যবহার করে সেসব স্টাডি করেছিলেন। তখন আমি পরিচিত ছিলাম, তাই পুলিশের লোকের আমি চিনতে পারিনি যে আমি কে। আর আক্রোশ রিলিজ হয়ে গেছিল, তো আমি চুপচাপ বসে তাদের অবজার্ভ করছিলাম আর কি। আর আমাদের ফিল্মে যে বিহেভিয়ার দেখানো হয় সেটা হলো একদম তার বিপরীত আপাতত। তারপর আমি গেলাম রাতে গোরেগাঁও পুলিশ স্টেশনে রাত্রে। তখন ওনারা বললেন যে আপনি কিছু খাবেন? আমি বললাম যে না কিছু না। আর একটু খান না, এই মারামারি নিয়ে আয় দুটো। আমি বললাম যে মারামারিটা আবার কি? বলল যে একটা সোডা আর আরেকটা লিমকা, দুটোকেই মেশানো হবে, অর্ধেক সোডা অর্ধেক লিমকা, আর মারামারি পুরো। আর সিটি অফ জয়তে যখন আপনি অ্যাক্টিং করেছিলেন তখন আপনি রিক্সা চালানো শিখেছিলেন। হ্যাঁ, আমাকে তো রাস্তায় রিক্সা চালাতে হতো। তো আমি যখন বম্বে থেকে কলকাতায় পৌঁছলাম, তখন আমি বললাম যে আমার রিক্সা কোথায়? তখন উনি বললেন যে আপনার রিক্সা সেটে রয়েছে। উনারা যে সেটটা তৈরি করেছিলেন সেটা এমনিতেও বিশাল বড় ছিল, কিন্তু খুবই এবড়ো-খাবড়ো রাস্তা, কোথাও ইঁট রয়েছে, কোথাও পাথর রয়েছে, আর ছোটখাটো গলিগালা। আমি বললাম আমাকে তো রাস্তায় চালাতে হবে সাইকেল, মানে রিক্সা। তখন আমি বললাম যে আপনি এই রিক্সাটা হোটেলে পৌঁছে দিন, ঠিক আছে? আমি সকালে উঠে রাস্তায় যাব। আ তো উনি বললেন ঠিক আছে। তো পরের দিন সকালে আমি ৫ টায় উঠে চা খেয়ে নিচে গেলাম। দুজন অ্যাকচুয়াল রিক্সা চালক আমার রিক্সায় বসেছিলেন অ্যাজ আ প্যাসেঞ্জার। আর আমি ট্র্যাক স্যুট পরে বোকার মতো উম বাইরে বেরিয়ে গেলাম। ১৫ মিনিটের মধ্যে ভিড় জমা হয়ে গেল যে এটা বেটা কোন জুকার যে মানে ট্র্যাক স্যুট পরে একেবারে রিক্সা চালাচ্ছে এভাবে। আমি বললাম গুরু এভাবে তো হবে না। তারপর ভাবলাম যে লুঙ্গি, গেঞ্জি আর গামছা, আর গামছার কোনা মুখে, যাতে যাতে চেনা না যায় যে কে এটা। আর আমি ১৫ দিন পর্যন্ত একটানা সকালে ৫ টার সময় ওরা সবাই চলে আসতো আর কি, রিক্সা পুলার্স, ওরা বসতো অ্যাজ এ প্যাসেঞ্জার, সো দ্যাট নোবডি স্টপস আস। আর ১ম দিন তো আমি কষ্ট করে ১৫ মিনিট চালাতে পেরেছি। তার ১৫ দিন পরে সেটা বেড়ে ৩ ঘন্টা হয়ে গেছিল। যখন স্পর্শ ফিল্মে আপনাকে রোল করতে হতো ব্লাইন্ড টিচারের, তখন তার জন্য আপনি সেখানে গিয়েছিলেন। ওই শুটিংটাই আমরা ব্লাইন্ড স্কুলে করেছিলাম আর কি। সেখানে অন্ধ ছেলেমেয়েরা পড়াশোনা করত, আর কয়েকজন অধ্যাপকও অন্ধ ছিলেন আর কি, আর প্রিন্সিপালও অন্ধ ছিলেন। তাই ওনাকে দেখতাম। যখন নার্সেমাতে খলনায়কের রোল করেছিলেন তখন কি আগে আপনি লোকজনকে ছুরি মেরেছিলেন নাকি? আপনি কি যে বলেন স্যার, আপনি এসব অভিযোগ করছেন, হ্যাঁ, উল্টোপাল্টা।
এখানে যারা উপস্থিত আছেন জনগণের মধ্যে থেকে ওনাদের জিজ্ঞেস করি আপনার অ্যাক্টিং সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আরে তো সেই মেয়েটি যে আরে সোনামণি, তুমি না বলেছিলে যে আমি খুব হ্যান্ডসাম? হ্যাঁ স্যার। স্যার, এটা সত্যি কথা। সত্যি সত্যি আপনি খুব হ্যান্ডসাম। থ্যাংক ইউ বাবু, thank এই you. বয়সেও তাই। স্যার, আমি আপনার অনেক সিনেমা দেখেছি, যেমন যেমন চাচি 420। এটা ছাড়াও আরো অনেক মুভি আছে। সিং ইজ কিং এ আপনি খুব ভালো অ্যাক্টিং করেছে, খুব ভালো লেগেছে। কিন্তু স্পেশালি আপনার অ্যাক্টিং তো খুবই ভালো লাগে, কিন্তু আপনার যেটা ভয়েস আছে গদর এক প্রেম কথাতে, যেটা আপনি ভয়েস দিয়েছিলেন, যেটা আপনার ইন্ট্রোডাকশনের ভয়েস ছিল, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, আমি স্যার, করেছিলাম। আপনার ভয়েসে যে গাম্ভীর্য আছে সেটা আমার খুব ভালো লাগে। এক মিনিট, স্যার, আমি অত আমি- ভালোভাবে আমি- হিন্দি বলতে পারি আমি না। বলবো, আমি বলি এই মেয়েটি কোথাকার? ও হলো বাঙালি। জিজ্ঞেস করুন, একে জিজ্ঞেস করুন। হ্যাঁ কি? স্যার। তুমি বাঙালি তো? হ্যাঁ, আমি বাঙালি। কি নাম? হ্যাঁ স্যার, আমার নাম ঈশিতা মিত্র। আমি কলকাতা থেকে এখানে পড়াশোনার জন্য এসেছি। তোমার বাড়ি কলকাতায়? কলকাতা। আমি আপনার কাছ থেকে ফেভারিট ডায়লগ শুনতে চাই, যেটা আপনার ফেভারিট ফিল্মের ফেভারিট ডায়লগ, ঠিক ওইভাবেই, ওই অ্যাক্টিংয়েই। প্লিজ আচ্ছা। স্যার, আপনি 250 মুভি করেছেন, তার মধ্যে ফেভারিট ডায়লগ কোনটা? ओए चुप है अर्जुन सिंह। ओए ओए द्रौपदी तेरी अकेले की नहीं है, हम सब शेयर होल्डर हैं। আজকাল এমনও ফিল্ম তৈরি হচ্ছে যার মধ্যে ডায়লগ কম আর গালাগালি বেশি রয়েছে। হ্যাঁ এরকম কোনো ফিল্ম করার সুযোগ পেয়েছেন? স্যার, সত্যি কথা, আমাকে সত্যি কথা এখনো সুযোগ দেওয়া হয়নি। আর আমি আসলে কি, আমি ফিল্মে গালাগালি দিতে চাই না স্যার। আমি আসল জীবনে গালাগালি দিতে চাই। আপনি অনেক সিস্টেমের কিন্তু এটা বিরুদ্ধে সত্যি কথা, আপনি যে কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ইউনো, যে অবশ্যই আমার হিসেব অনুযায়ী আমাদের ফিল্মের যে ঐতিহ্য আছে সেটার কিন্তু অবনতি হচ্ছে। 10% ফিল্ম শুধু রয়েছে যেগুলো আবশ্যিক মাপকাঠিতে আসলে ভালো। মানে 50-এর দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত ফিল্মের পতন হয়েই চলেছে আর কি। এটাকে শুধুমাত্র মনোরঞ্জনের বিষয় মনে করা হচ্ছে, এতে কোনো রকম বিশেষত্ব নেই। দেশে কি ঘটে চলেছে, সকালে খবরের কাগজ পড়লে তখন আপনার কি অবস্থা হয়, 16ই ডিসেম্বরে কি হয়েছিল। আমরা এতটা নির্লজ্জ মানুষ, গোটা সমাজ যেটা রয়েছে নির্লজ্জ হয়ে গেছে। যারা সমাজ চালায় তাদের কি করে ঘুম পায়, কি করে খিদে পায়, আমি সেটা বুঝতে পারি না।